পেছনে দানবটির পদধ্বনি ভেসে আসছে। ভয়ে অপরূপার গলা শুকিয়ে এসেছে। সে আর দম নিতে পারছে না, মস্তিষ্ক কাজ করছে না, পাটা চলছে না, মর্মর শব্দ করছে কোথাও, দম বন্ধ হয়ে আসছে। মুখ থুবড়ে পড়ে গেল শুভা। অপরূপা কিছু দূর গিয়ে মুখ থুবড়ে পড়তেই দেখল পেছনে শুভা নেই। শুভা গগনবিদারী চিৎকার ভেসে আসছে। অপরূপার চোখে ঝাপসা দেখছে। চেঁচিয়ে উঠে ডাকলো, হে খোদা, তুই কোথায় শুভা? শুভা ডাকলো, এখানে, আমায় নিয়ে যা, ভয় করছে আমার। সাথে সাথেই মুখ চেপে ধরায় তার গোঙানির শব্দ শোনা গেল। অপরূপা বহু কষ্টে দাঁড়িয়ে সেই পথে পুনরায় ছুটে যেতেই তার পেছনে টর্চ হাতে একটা লোক এগিয়ে এলো। বলল, কে? অপরূপা চমকে উঠে ফিরল। চোখের উপর টর্চের আলো পড়ার শেষ আশাটুকু নিভে যাওয়ার সে কেঁদে উঠল প্রচণ্ড ভয়ার্ত গলায়। বলল, কেন এমন হচ্ছে আমাদের সাথে? শুভকে ছেড়ে দিন। কে আপনারা? তার মুখ থেকে টর্চের আলো সরে গেল ধীরে ধীরে। ব্যক্তিটি বলে উঠল, আমি রহমান, ভয় পাবেন না। লোকটা এগিয়ে এলো টর্চ হাতে। অপরূপা পিছিয়ে গিয়ে বলল, কে আপনি? ডাকাত? চোর? কে? আমি মানুষ, আপনাকে সাহায্য করতে এসেছি। সুভাষ সচেতন অবস্থায় পড়ে রয়েছে জঙ্গলে হলুদ ঘাস বিছানো শক্ত মাটির ওপরে। রহমান নামক লোকটার সাথে ধস্তাধস্তি চলছে চালকটির সাথে। হাতাহাতি দেখে মনে হচ্ছে রহমানই পরাজিত হবে। অপরূপা শুভার কাছে ছুটে গিয়ে শুভার মাথাটা তার কোলে উঠিয়ে নিল। নিজের কান্না দমিয়ে রেখে কম্পিত গলায় ডাকলো, এই শুভ, ওঠ, দেখ আমি উঠবো, তোর কিছু হয়নি। সবুজ চোখ খোল। রহমান দূরে ছিটকে পড়ল। অপরূপা কেঁপে উঠল। শুভাকে টেনে টেনে বড় একটা গাছের পেছনে নিয়ে গেল। প্রবল ধাক্কা দিতেই হাউমাউ শব্দে কেঁদে উঠল শুভা। অপরূপা তার গায়ের ওড়না জড়িয়ে দিল। বলল, কিছু হয়নি তোর, কাঁদিস না। ওই লোকটা আমাদের সাহায্য করছে, আমাদের ওনাকে সাহায্য করা দরকার। শুভা পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। রহমান একটা চারা গাছ তুলে নিয়ে দুমদাম পিঠের ওপর দিতেই চালকটি গর্জন তুলে চেঁচাচ্ছে। বনের প্রকাণ্ড গাছগুলো ফাঁক ফোকর পেরিয়ে চাঁদের আলো জমিনে এসে গড়াগড়ি খাচ্ছে। দূরে একটি টর্চ পড়ে আছে। অপরূপা দৌড়ে গিয়ে টর্চটা তুলল। গাড়ির চালকের দিকে ছুঁড়ে মারতেই সেটি গিয়ে পড়ল রহমানের কপালে। অপরূপা আটকে উঠল। রহমান তখন দানবটিকে পেটাচ্ছিল। কপালে টর্চের পড়ায় রহমান কপালে হাত দিতেই চালকটি ছাড়া পেয়ে কোমরের কোনো মতে লুঙ্গি জড়িয়ে পালিয়ে গেল। রহমান কপালে হাত দিয়ে বসে পড়ল। অপরূপা আর শুভা ছুটে গেল। রহমানকে জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন? আমি দুঃখিত, আমি আপনাকে আঘাত করতে চাইনি, ওই লোকটাকে মারতে চেয়েছি। কি যে হয়ে গেল শুনছেন? ব্যথায় টনটন করছে কপালটা। রহমান কপাল থেকে হাত সরিয়ে পূর্ণ মেদন চোখে তাকালো। আর্তস্বরে বলল, আপনাদের সাহায্য করলাম আর আপনি আমাকে মারলেন? অপরূপা তপ্তস্বরে বললাম তো আমি খেয়াল করিনি। আপনি তো একটু কষ্ট করে উঠে দাঁড়ান, দয়া করে। আমাদের রাস্তায় উঠতে পারলেই কোথাও হতে পানি জোগাড় করব। আপনার এই উপকার কোনোদিনও ভুলব না। আপনি না থাকলে আজ যে কি হতো। রহমান কষ্টে সৃষ্টে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। শুভা নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চিরকৃতজ্ঞ আপনার প্রতি। এভাবে বলবেন না, মানুষ মানুষের জন্যই। অপরূপার পায়ে ব্যথা ক্রমশ বাড়ছে। শুভাও তার ভয়ে সইবার মতন অবস্থায় নেই। তারপরও দুজনের হাতে ভর রেখে রহমানের পেছন পেছন জঙ্গলে প্রবেশ পথে চলে গেল। সেখানে রহিম মিয়াকে কোথাও দেখতে পেল না। অপরূপা বলল, রহিম চাচা কোথায় গেল? এখানেই তো ফেলে দেওয়া হয়েছিল ওনাকে। রহমান বলল, আপনি নিশ্চিত সেইখানেই? জি, এখানেই। রহমান টর্চ ঘুরিয়ে তন্ন তন্ন করে খুঁজল রহিম মিয়াকে। কোথাও পাওয়া গেল না। অপরূপা এবার ভয়ে শঙ্কিত হয়ে বলল, চাচা আবার কোথায় গেল? আমার খুব ভয় করছে। রহমান লোকটা তাকে আশ্বাস দিয়ে বলল, ভয় পাবেন না, আমার মনে হয় উনি পালিয়েছে। পালাতেই পারে, প্রাণের মায়া কার না আছে। প্রাণের মায়া হয়তো জঙ্গলের ভেতরে যায়নি। আপনার প্রাণের মায়া নেই? লোকটা চন্দ্রকে
কিরণের পূর্ণ দৃষ্টিতে অপরূপার দিকে তাকিয়ে হেসে উঠল, অপরূপাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়ে হেসে বলল, যাদের একুল ওকুল কেউ নেই তাদের প্রাণের মায়া থাকে না। অপরূপা শুভাকে নিয়ে লোকটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে কৌতূহলী মনে প্রশ্ন করল, কেউ নেই? না। অপরূপার মায়া হলো লোকটার জন্য। রাস্তায় উঠে রহমান বলল, আপনাদের একটা গাড়িতে তুলে দিলেই হবে। অপরূপা গাড়ির কথা শুনে ভরকে গেল। উত্তর না পেয়ে রহমান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ির সামনেই ছেড়ে দিয়ে আসবো। আপনি কোথায় থাকেন? আমি? জি, আমি থাকি আকাশের নিচে, জমিনে। অপরূপা জোর গলায় বলল, বলুন না কোথায় থাকেন কোথায়? এই গ্রামে আগে কখনো দেখিনি, মানে দেখেছি বলে মনে হচ্ছে না। রহমান হেসে উঠল, বলল, আমি পলাশপুর থেকে এসেছি ব্যবসায়িক কাজে। আমার কাঁচামালের ব্যবসা। পলাশপুর আর ইন্দিরাপুরেই বেশিরভাগ যাতায়াত হয়। এখন এখান থেকে কোথায় যাবেন? আমার একটা বন্ধুর বাসায় যাব। ওইখানে রাতের খাবার আয়োজন হয়েছে। পালা দেখে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। তড়িঘড়ি করে ফিরছিলাম, হঠাৎ জঙ্গলে মেয়েলি কণ্ঠস্বর শুনে ছুটে এলাম। শুভা বলল, আজ আমাদের বাড়িতে চলুন, আপনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন। একটু আপ্যায়ন করতে পারলে খুব খুশি হব। রহমান বলল, না, অন্য দিন। এই থামো। রিক্সাওয়ালা চলে যাচ্ছিল। রহমানের ডাকে থেমে গেল। রিক্সা চালককে শুভা চেনে। বলল, সোনাই কাকা না? হ, তোরাইতে কই গেছিলি? শুভা এক লাফে রিক্সায় উঠে বলল, বাড়িতে নিয়ে যাও, পয়সা বাড়িয়ে দেব। এই ওঠ। অপরূপা রিক্সায় উঠে যাবে, ঠিক তখনই রহমানের দিকে তাকালো। এতক্ষণ লোকটাকে সে ভালো করে খেয়াল করেনি, তবে চাঁদের ক্ষীণ আলোয় কালো লোকটাকে দেখে বেশ ভদ্র আর ভালো মানুষ মনে হচ্ছে। আরে ভালোই তো হলো, আমার আর এগিয়ে দেওয়ার প্রয়োজন পড়লো না। যান, উঠে পড়ুন। অপরূপা তার কথায় রিক্সায় উঠে বসলো। এবার গলা বাড়িয়ে উঁকি দিয়ে বলল, আপনাকে আবারও ধন্যবাদ। রহমান হেসে ফুলে যাওয়া কপালের অংশে হাত ডলে বলল, আপনারা সাবধানে যাবেন। বলা যায় না, সুন্দর মানুষদের পথে ঘাটে অসংখ্য বিপদ। আমরা সুন্দর মানুষ কি করে চট করে নিকাব নামিয়ে আনতে যাবে, তখনই রহমান হেসে হেসে বলল, দেখা হয়ে গেছে, যান, খোদা হাফেজ, আবারও দেখা হবে। রিক্সা চালাতে শুরু করলো। অপরূপা গলা বাড়িয়ে পেছনে তাকিয়ে বলল, দেখা হবে তা কি করে বুঝবেন? রহমান ঠোঁট উল্টিয়ে বলল, ওই এমনি। তারপর কপালের মালিশ করতে করতে বলল, মলম নিতে যাব। অপরূপা হেসে সামনে ফিরল। শুভা ঘটনাটার পর চুপসে গেছে ভয়ে। তারপরও অপরূপাকে দেখে বলল, সাহেবদের সামনে কথা বলতে চাইলি না, আর এখন এই লোকটার সাথে কত কথা। অপরূপা ভাবুক হয়ে বলল, কি বলিস, সত্যি? হ্যাঁ সত্যি। তোকে দেখে মনে হচ্ছে তুই লোকটাকে কত বছর ধরে চিনিস। আর বলবো না, ভুল হয়ে গেছে। দাদিজানকে আবার বলিস না। আমি এমনিতেই বলেছিলাম। তার মানে এ নয় যে তোর দাদিকে বলবো। তবে দাদির কথা শুনলে আজ এত বড় বিপদ আসতো না। কথাগুলো বলার সময় শুভার গলা কাঁপছিল, মাথা ঘুরছিল। অপরূপার কাঁধে মাথা রাখতেই অপরূপা বলল, বাড়িতে ফিরে একটা মুরগি সৎকা দিতে হবে। কত বড় বিপদ গেল। সেই দিন বাড়ি ফিরে দাদির কাছে বকাঝুকুনি খেলো অপরূপা। দাদিকে রহিম চাচা সব বলে দিয়েছে। দাদি যান তাকে ঘরবন্দি করায় রহিম চাচার কাছ থেকে কিছুতেই জানতে পারল না অপরূপা। রহিম চাচা কেন তাকে ফেলে চলে এলো। আর কিছুদিন পর রহিম চাচা উধাও। 2-3 সপ্তাহ চলে গেলেও রহিম চাচা বাড়ি ফিরল না। কুমু চাচির রোজ কাঁদে, তা দেখে অপরূপার মন পড়ে। ফাল্গুনী হাওয়ায় থেমে চৈত্রের দাবদাহ যখন শুরু হলো, সেই সাথে আপত্ত নভমঙ্গলে মেঘরাশিরা আনাগোনা আরম্ভ হলো। ঠিক সেই সময়কার এক গোধূলি বিকেলে আবারও দেখা হবে বলা সেই রহমান নামক আগন্তুকের সাথে অপরূপার দেখা হলো। অপরূপা মাস্টারমশাইয়ের বাড়ি থেকে বেলা পড়তেই বাড়ি ফিরেছিল শুভার সাথে। পথিমধ্যে রহমানের সাথে দেখা হয়ে গেল। একে অপরকে চিনতেই তাদের খুব বেশি অসুবিধা হলো না। রহমানের হাতে একটা মাটির হাঁড়ি। অপরূপা আর শুভা
চমৎকার হেসে বলল, বাড়ি ফিরতে এত দেরি? অপরূপা বলল, আপনি কেমন আছেন? এই পথে হঠাৎ? হ্যাঁ, এই গ্রামে এসেছি 4 দিন হলো। শুভার সাথে আমার কিন্তু গত পরশু দেখা হয়েছিল বাজারে। অপরূপা শুভার দিকে তাকালো। শুভা মুচকি হাসলো। তার মুচকি হাসিতে সব কয়টা জবাব পেয়ে অপরূপা মৃদু হেসে বলল, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। রহমান হাড়ি দেখিয়ে বলল, এখন এই হাড়ি নিয়ে যে আমি পথে পথে ঘুরছি তার কি হবে? অপরূপা ম্লান মুখে বলল, মিষ্টি দিয়ে কি করব? মিষ্টি কি করে শুভা? শুভা বলল, খায়। আপনি ওর নামও জানেন? আমি তোমার নামও জানি অপরূপা। তুমি বললাম কারণ তুমি আমার অনেক ছোট। যাই হোক, অপরূপা নামটা কিন্তু খুব সুন্দর, আমার বেশ লেগেছে। শুভা মিটিমিটি হেসে বলল, আচ্ছা মিষ্টি খায় না? রহমান হাড়ি তার হাতে তুলে দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই। মিষ্টির হাড়ি থেকে মিষ্টি তুলে খেয়ে শুভা মাথা নেড়ে বলল, দারুণ মজা রে অপু, আমি ধন্য। আর ধন্য হব অপা যদি একটা খায়। অপরূপা চমকে উঠে বলল, অপা? রহমান হেসে বলল, অপরূপা নামটা অনেক বড়, আমি সংক্ষেপে অপা দিয়েছি। ভালো না? শুভা খেতে খেতে বলল, দারুণ দারুণ। অপরূপা তাকে গুঁতো দিয়ে বলল, কি দারুণ? মিষ্টি আর নাম দুটোই দারুণ। রহমান হাসলো। অপরূপাকে বলল, তুমি কি মিষ্টি খাও না? অপরূপা তড়িঘড়ি করে কাঠের চামচটির দ্বারা মিষ্টি তুলে হাতে তুলতে নিয়ে মুখে পুরে বলল, খাচ্ছি, আপনিও খান, এই নিন। রহমানের হাতে তুলতে একটা মিষ্টি তুলে দিল অপরূপা। রহমান বলল, হাঁড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে বয়ে চলেছি, এবার সেটা তোমাদের নিয়ে যেতে হবে। শুভা গ্রোগ্রাসে 2-3টে খেয়ে বলল, এতগুলো তুই তোর দাদির জন্য নিয়ে যা। হ্যাঁ, আমার বাড়িতে সব মিষ্টি পেটুক, সব এক থাবায় গিলে নেবে। অপরূপা তার কথায় হেসে রহমানের দিকে তাকালো। হঠাৎ চোখাচোখি হতে বেশ অস্বস্তি আর বিভাগে পড়ে গেল অপরূপা। চোখ নামিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বাড়িতে আসুন না, দাদিজানের সাথে পরিচয় করিয়ে দিই। না, শুনেছি তোমার দাদিজান অনেক কড়া, অন্য একদিন যাব। অপরূপা লজ্জা পেল। শুভা এইসবও বলেছে? বজ্জাত মেয়ে একটা। আমি আসি আপা, অন্য একদিন দেখা হবে হুট করে। অপরূপা মৃদু হাসলো, বলল, আপনার সম্বন্ধে তো কিছুই জানলাম না। আমি রহমান, এর বাইরে অন্য কোনো পরিচয় নেই। আমি ব্যথিত কেউ নেই। অপরূপা কোমল মনে ওই দিন তার কথাটা বেশ ছাপ ফেলেছিল। মানুষটার জন্য তার খারাপ লাগলো, কতটা একা মানুষটা। আর সেই দিনের পর হতে হুটহাট কারণে হোক অকারণে হোক তার সামনে রহমান উপস্থিত হতো। মাঝে মধ্যে শুভার মাধ্যমে 2-একটা ছেঁড়া কাগজে চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে একে অপরের খোঁজ নেওয়া, আর একসময় চিঠির সাথে ফুল, আর ফুলের সাথে একসময় মনটাও আদান প্রদান হয়ে যায় তাদের, যার সাক্ষী ছিল স্বয়ং শুভা। ঘর কোনো একগুঁয়ে ভীত মেয়েটাকে শুভার চোখের সামনে একটু একটু করে পাল্টে যেতে দেখল। তারপর থেকে রহমান বলতে অপরূপা দিন দুনিয়া ভুলে গেল। দাদিজানের বারণ শোনে না। সে সাজানো গোছানো পরিপাটি অপরূপা শতরূপ দেখতে থাকে পাড়াপড়শিও। শুভা ভীষণ চমকিত হয়ে ভাবে, রহমান নিশ্চয় কোনো জাদু মানব, নইলে সেই বছরখানিকের মধ্যে 7টা যাত্রাপালা হয়েছিল গ্রামে। আর 7 বারই রূপনগরের সেই রূপকথা রাজপুত্তরের মতন সুকুমার মানবটি এসে অপরূপার খোঁজ নিয়ে গিয়েছিল শুভার কাছ থেকে। জানতে চেয়েছিল, রূপা ভালো আছে? শুভা যতবার রূপার ভালো থাকার গল্প শুনিয়েছে, রাজপুত্রও ঠিক ততবারই প্রসন্ন মুখে বলেছে, ভালো থাকো। সেই মানুষটার কথা শুনে অপরূপার কোনো হেলদোল ছিল না। থাকবে কি করে তার মস্তিষ্ক মন জুড়ে শুধু রহমান আর রহমান, সেখানে রূপনগরের সম্রাটকে তার মনে থাকার কথা নয়। লেখিকার নোট, রহমান নামটি পরবর্তীতে পরিবর্তন করা হবে। আকাশে তারারা মেলা বসেছে। চাঁদের জ্যোৎস্নাভা নদীর টলমলে পানির পাড়ায় পানি চিকচিক করছে।
নৌকাগুলো। শেহজাদকে ডেকেও কোনো সাড়া না পেয়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো সাফায়াত। চন্দ্রসুধার মুক্ত দানার মতন ছড়ানো আলোক ছক্কাটা গায়ে মেখে পূর্ব দিকে হয়ে পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শেহজাদ। তার চওড়া কপালে ভাঁজে হাজারো প্রশ্ন আঁকিবুকি স্পষ্ট কেলি করছে। সাফায়াত ধীর পায়ে হেঁটে শেহজাদের পেছনে গিয়ে দাঁড়ালো। তার আগেও ইন্দিরাপুরে গিয়েছিল তারা, তবে এবার পথ যেন ফুরোচ্ছে না। তাদের গন্তব্য বসু মল্লিক বাড়িতে। তাদের সকল প্রশ্নের উত্তর সুভাষিনী বসু মল্লিকের কাছে। সাফায়াত সাহস সঞ্চয় করে বলল, তুমি কি রূপার কথা ভাবছো? কিছু মুহূর্ত পিনপত নীরবতা ঢেউয়ে ভেসে গেল। শেহজাদ উত্তর করল, হ্যাঁ, ওই রূপা। সাফায়াত উত্তেজিত বোধ করল। কি করে নিশ্চিত হলে যে ওই মেয়েটাই রূপা? শেহজাদ তার দিকে তাকায়। তার চোখের কোণায় লালচে আভা দেখা গেল। ফুলকলিকে দেখার পর থেকেই তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। তার নগরে অশুভ ছায়ার আগমন তাকে অস্থির করে তুলেছে। এককালের অন্ধকার, কুসংস্কার, নোংরামি, ভণ্ডামি আর অশুভ ছায়া থেকে মুক্ত করে এই নগরকে তার শুভ্র রূপ ফিরিয়ে দিতে অনেক কষ্ট করতে হয়েছে শেহজাদ আর শাহজাহান সুলতান এই দুই ভাইকে। তারপর সময়ের পরিক্রমায় বংশের সম্রাট হিসেবে শেহজাদের কাছে সেই দায়িত্ব আসে। 23 বছর বয়স থেকে সে রূপনগরের সম্রাট হিসেবে আখ্যায়িত হয়েছে। আর আজ বছর 30-এ পদার্পণ। এই 7 বছরে সে রূপনগরকে আগলে রেখেছে পরম মমতায়। সুশৃঙ্খল শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনে খুব কোমল মনে পরিচয় দিয়েছে, আবার প্রয়োজনে তার কঠোর রূপ দেখেছে রূপনগরের মানুষ। সেই সম্রাট আজ রূপনগরের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত। বছরখানেক আগে দেখা এক সন্ধ্যা বালিকার জীবন নিয়ে। ভাগ্য তার নিজস্ব কায়দায় রূপাকে তার মহলে নিয়ে এসেছে। কি অদ্ভুত নসিব রূপার! একদিন, এক সময়, এক মুহূর্তের জন্য হলেও সেই শাহজাদ সুলতানকে ভেবে একটা রজনী নির্ঘুম কাটিয়েছিল। সেই শাহজাদ সুলতান তাকেই ডাকাত আখ্যা দিয়েছে। ভাবতে শাহজাদের মনে গহীনে তুমুল সংঘর্ষ সংগঠিত হয়। ভাবনার দোলা চলে, কেন রূপা এই পরিণতি? কাকে ভালোবেসেছে? সাফায়াত উত্তর না পেয়ে ফের জানতে চাইল। আমি তো রূপাকে ভুলতেই বসেছি। সে কখন বসন্তের সন্ধ্যায় দেখা হয়েছিল। আরও একটা বসন্ত তো চলেও গেল। রোজ তো কত মানুষের সাথে পরিচয় হয়, মনে থাকে কয়জনকে। ও রূপা হতে পারে না। রূপা তো এমন না। ধুমায়িত চরুটির শেষ অংশটুকু নদীর পানিতে ছুঁড়ে ফেলে শেহজাদ তাকালো সাফায়াতের দিকে। প্রচণ্ড আত্মবিশ্বাসের সহিত বলল, আমি বোধহয় ওকে ওই দিন ওইটুকু না দেখলেও চিনতে পারতাম। সাফায়াত তার বিশ্বাস দেখে অবাক হয়ে প্রশ্ন করল, এখন কোথায় যাবে? মুহূর্তের উত্তপ্ত হয়ে উঠল শাহজাদের কণ্ঠস্বর। সুভার কাছে। ও আমার মিথ্যা গল্প শুনিয়েছে। সাফায়াত ভাবনায় বোধ হয়ে ভাবল, রূপনগরের সম্রাটকে কোনোভাবে ওই দিন নিজের হাট দেখেছিল সেই কালো পোশাকে আবৃত চক্ষুদর্শিনীর কাছে। মন্দির থেকে ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। ধূপের ধোঁয়ার আর শৃঙ্খল ধ্বনিতে মেতে আছে মল্লিক বাড়ির আঙিনা। এক বৃদ্ধা থালা হাতে মন্দির থেকে বেরিয়ে এসে উঠানে দাঁড়াতে চোখে পড়ল বাড়ির কর্তারা সাথে হেঁটে আসছে দুজন সুদর্শন পুরুষ লোকের দিকে। তাদের কোথায় যেন দেখেছে, ঠিক ঠাহর করে উঠতে পারল না বৃদ্ধা। নবু বলে ডাক দিতেই বেগুনি রঙের শাড়ি পরিহিত এক মেয়ে ছুটে এসে বলল, কি হয়েছে? এত চিল্লাও কেন? কে আইতাছে দেখ। নমস্কার, আমরা রূপনগর থেকে এসেছি। সাফায়াতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মেয়েটি মাথা ঢেকে আঁচল টানে। কাকে চায়? সাফায়াত উত্তর দেয়, সুভাষিনী আছে বাড়িতে। বৃদ্ধা আর মেয়েটি একে অপরের দিকে তাকাতেই বুড়ো
রাখলো, রূপনগরের সম্রাট আইসে, বসতে দাও গিন্নি। শকুন্তলার পরিচালক বটে। এক প্রকার হইচই পড়ে গেল বাড়ির অন্দরমহলে। উঠানে কেদারা পেতে বসতে দেওয়া হলো সাফায়েত আর শেহজাদকে। শেহজাদ তার এত আপ্যায়ন দেখে বিরস মুখে বলল, সুভাকে একটু ডেকে দিন, আমরা তার সাথে কথা বলতে এসেছি, খুব জরুরি। বাড়ির কর্তা নাতনিকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর সেলোয়ার কামিজ পরিহিত সেই যুবতী মেয়ে উঠানে পা রাখল। তার বিস্ময়ে চোখজোড়া চকচক করছে কৌতূহলে। সাহেব, আপনারা? শেহজাদ বুড়োকে বলল, চাচামশাই, আমরা একটু কথা বলতে চাইছি। হ্যাঁ কন, সমস্যা নাই, আমি যাইতেছি ভেতরে, আপনারা কথা কন। জল বাতাসা মুখে না দিয়া যাইবেন না? জি। বুড়ো যেতেই শুভা সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, আজও ওর সম্বন্ধে জানতে এসেছেন সাহেব? ও তো কখনই আপনার কথা জানতে চাইনি। সাফায়েত হতবিহ্বল চোখে শেহজাদের দিকে তাকায়। শেহজাদ তা তোয়াক্কা করল না, প্রশ্ন করল, তুমি কি আমার সাথে রূপনগরে যেতে পারো শুভা? শুভা চরম বিস্ময় হয়ে বলল, আমি? রূপনগরে? কেন? ওখানে তোমার সই বন্দি হয়ে আছে। দ্বিগুণ বিস্ময়ে শুভা মুখ হাঁ করে থাকে। অপু? হ্যাঁ, যাকে আমি রূপা নামে চিনি। কিন্তু অপু তো রহমানের সাথে সাহেব। শেহজাদ রোশানলে দগ্ধ হয়ে বলল, রহমান ওকে দক্ষিণাঘাটে ফেলে রেখে পালিয়েছে। সুভা শেহজাদের একের পর এক বিবৃতিতে অবাক হচ্ছে। এবার সে নিজেই তাকে চমকে দিয়ে বলল, আমি জানতামই রহমান এমন কিছু একটা করবে। আমি অপুকে অনেক সাবধান করেছি সাহেব, ও আমার কথা শোনেনি। সেই দিন আমরা দর্জি বাড়ি গিয়েছিলাম, মেয়ে দর্জি, স্কুল বাড়ির পাশেই তার দোকান। অপু দুটো কাপড় সেলাই করতে দিয়েছিল। ফেরার পথে রহমানের সাথে দেখা হয়। ও তখন রহমানকে এড়িয়ে যেতে চেষ্টা করেছিল। শুরু থেকেই রহমানকে উপেক্ষা করে চলত বেশ। রহমান ওকে এড়িয়ে যেতে দেখে আমাকে বলল, শুভা, অপাকে জিজ্ঞাসা করো আমি কি ভুল করেছি। আমি উত্তর দিলাম, আপনি ওকে চিঠি লিখেন, তা ওর পছন্দ করে না। ওর দাদি যান চিঠি দেখে ফেলেছে, ওকে বকেছে, বলেছে খুব শীঘ্রই ওর নিকাহ দেবে, আর পড়াশোনাও করাবে না। অথচ ওর ইচ্ছে ছিল ও মাস্টারনি হবে। আপনার জন্য ওর সব স্বপ্নই থেকে যাবে। রহমান সেদিন চুপ করে অপুর দিকে তাকিয়ে থাকে। ও অসহায় দৃষ্টি দেখে সেই দিন আমারও খুব খারাপ লেগেছিল। যার দুকুলে কেউ নেই সে হয়তো অপুকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাই আমি আর কটু কথা বলতে পারিনি। বিশ্বাস করুন সাহেব, আমিও চেয়েছিলাম যাতে অপু রহমানকে ভালোবাসো, কিন্তু ওর দাদি যান এটা চাইনি। উনি আমাকে বলে রাখেন যেন রহমানের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ যদি হয় তাহলে যেন বলে দেই আর অপুর পাশে না ঘেঁষতে। আমি রহমানকে বলেও ছিলাম এটা। সে প্রায় আমাদের বাড়ির পেছনে আসতো অপুর খোঁজ নিতে। তখন ভর দুপুর নয়, সন্ধ্যা যখন আধার নামে। আমি বারণও করলে বলতো অপুর মুখ থেকে শুনবো, তোমার কথা বিশ্বাস করি না। তারপর আমাকে আরও একটা চিঠি দেয়। নিষেধাজ্ঞা থাকায় আমি কোনোদিনও ওই চিঠিগুলো পড়িনি। চিঠির সাথে ফুলের মালাও দেয়। রহমান বয়সে আপনাদের সমবয়সী হবে, তাই আমি তার সাথে তর্কে যেতে ভয় পেতাম। অপুর জন্য তার অনুভূতিগুলোকে আমি সম্মান করতাম। তাদের দুইজনের জন্যই আমার খারাপ লাগতো। বাড়িতে এ নিয়ে অনেক বাঘ ঝগড়া শুনেছি, কিন্তু তারপর আমি চিঠি আদান প্রদানে সাহায্য করতাম। অপু রহমানকে 20-30টা চিঠি লিখেছিল। ওই 20-30টা চিঠিতে ও লিখেছিল, আমাকে ভুলে যান, আমার পথ আলাদা, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। রহমান দমে যায়নি। হয়তো এই কারণে অপু আর তাকে ফেরাতে পারেনি। 33তম চিঠি থেকে শুরু করে আর কোনো চিঠি অপা আমাকে দেখাতো না। আমার হাতে গুজে দিয়ে বলতো, দেখবি না কিন্তু। আমিও দেখতাম না। এভাবে তাদের শত শত চিঠি আদান প্রদান হয়। তাদের সম্পর্ক আমিও খুশি ছিলাম, কারণ রহমান অপাকে ভালোবাসতো। তন্মধ্যে
মধ্যে একদিন অপুর দাদি মারা যায়। ঘুমের মধ্যে মারা যান উনি। সকালে উঠে অপু দাদির মরা লাশ এর উপর শুয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। দাদি একমাত্র অভিভাবক ছিল ওর। দাদিকে হারানোর পর ও খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি আমার মাসির বাড়িতে গেলাম 2 দিনের জন্য। ফিরে এসে দেখি ওর অবস্থা খুব খারাপ। নাক আর ঠোঁটের মাঝে লালচে হয়ে গিয়েছে, যেন ওখানে রক্ত জমাট বেঁধে আছে। হাতের তালুতে পোড়া দাগ। বুঝতে পারলাম ওর চাচি অত্যাচার করেছে ওকে। আমি ওকে তারপরের দিন আমার ডাক্তার কাকুর কাছে নিয়ে গেলাম। ডাক্তার কাকু ওষুধ দিল। নাকের নিচে জমাট রক্ত দেখে বলল, সেরে যাবে, ঠিক মতো ওষুধ খাও। সেরেও গেল, কিন্তু তারপর থেকে অপু কেমন যেন হয়ে গেল। খোলা চুলে খালি পায়ে হেঁটে বেড়ায় সারাক্ষণ। আমি জিজ্ঞাসা করলে বলতো ওর নাকি মাথার তালু জ্বলে যায়, পায়ের তালু জ্বলে যায়। সারাক্ষণ মাথায় তেল দেওয়ার জন্য পাগলামি করে। ওকে খোলা চুলে এর আগে ওর পাড়াপড়শিরাও দেখেনি। একদিন তো আমাদের বাড়িতে চলে এলো খোলা চুলে খালি পায়ে, গায়ে কোনো মতে ওড়না জড়িয়ে। ওকে ওই অবস্থায় দেখে কেউ সহজেই চিনতে পারেনি। মায়ের কাছে তেল খুঁজলো। মা ওর আচরণে অবাক হয়ে বলল, তোর কি হলো রে তোর? অপু মাথায় হাত চেপে বলে, তালুতে খুব জলে কাকি, তেল দাও, একটু বেশি করে দাও। ওকে দেখে আমার কান্না পেল। আমি ডাক্তার কাকুর কাছে গেলাম রেগে মেগে। বললাম, কি ওষুধ দিলে যার কারণে ও এমন আচরণ করছে? ওষুধগুলো তো অনেক ভারী। ডাক্তার কাকু ভয়ে চুপসে গেল। বলল, আজব কেস দেখছি, এত হালকা পাওয়ারের ওষুধ? আমি সেই দিন সন্ধ্যায় রহমানের সাথে ওকে দেখা করতে নিয়ে গেলাম বিলের পাড়ে। রহমানকে দেখে ও একদম চুপচাপ শান্ত বালিকার মতন গিয়ে আমার সামনে রহমানকে জড়িয়ে ধরলো। রহমানও ওর আচরণে অবাক হলো। লজ্জায় পড়ে গিয়ে ওকে 2 হাতে জড়িয়ে ধরে আমাকে বলল, তুমি কি ওর পাগলামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাও? আমি সরে গেলাম। ওরা বিলের ধারে কতক্ষণ ছিল আমি জানি না। দাদিজানের হঠাৎ মৃত্যু ওকে এতটা আঘাত করেছিল, ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধের পাওয়ারও বোধ হয় ওকে সংক্রমিত করেছে। দিন দিন ও ছটফটানি এতটাই বেড়ে গিয়েছিল, পাড়াপড়শিরাও বিচলিত হয়ে পড়ল। সবার পরামর্শে ওর চাচি ওকে ঘরবন্দি করে। জিনের আসরে পেয়েছে ভেবে ওকে ওঝাও ঝাড়ফুঁক করায়। ডাক্তারের কথা মতো ওর ঘরটা পরিপাটি করে সাজিয়ে রাখে। নিকাহের জন্য সম্বন্ধন দেখতে শুরু করে ওর চাচি। বিয়ে দিয়ে দিলে নিস্তার পাবে এই ভাবনা ছিল ওনাদের। প্রায় 2 সপ্তাহে ঘরবন্দি থাকায় অপার সাথে আমি কথাবার্তা বলতে পারিনি। ঠাকুমা বলতো, ওই ছেলেটা মেয়েটাকে লাইলি বানিয়ে ফেলেছে। হাই ভালোবাসা! সত্যি বলতে অপু এমন পরিণতি কেন তার সঠিক উত্তর আমার জানা নেই। কারণ তারপরেই শোনা গেল ও আগের মতন তেলের জন্য পাগলামি করছে না, কান্নাকাটি করে না, আগের মতন স্বাভাবিক হয়েছে। রহমানা এদিকে পাগল হয়ে যাচ্ছিল দেখা করার জন্য। আমি বললাম, ও পুরোপুরি সুস্থ হোক, তারপর আমি ওকে গিয়ে বলবো দেখা করার জন্য। রহমান অধৈর্য গলায় বলল, না, তুমি দেখা করার ব্যবস্থা করে দাও, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আমি বললাম, কোথায় নিয়ে যাবেন? বলল, নিকা করব। ওকে এখানে পৌঁছতে দেখতে পারবো না আমি। আমার কিছু করার ছিল না, তাই রহমান আর আমার সাথে দেখা করতে আসেনি। তার 2 দিন পর রূপা আমাদের বাড়িতে আসে। তখন সে একদম স্বাভাবিক আগের মতন। খোলা চুল নেই, চোখে মুখে অশান্ত ভাব নেই, মাথা ঢাকা। হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, আমি চলে যাচ্ছি শুভা। আমি বললাম, কোথায় যাচ্ছিস? সে বলল, আমি ওনার সাথে চলে যাব। উনি বলেছেন আমাকে নিকা করবেন। সে জানালো রহমান নাকি মধ্যরাতে তার জানালার কাছে এসে জানালায় করাঘাত করেছিল, আর তখন সবটা বলেছে। আমি বললাম, তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নে কি করবি।
কেন যেন আমার মন সায় দিচ্ছিল না সেই দিন। আমি বললাম, রহমান সম্পর্কে তো কিছুই জানিস না, তোর চাচাকে বল রহমান সম্পর্কে খোঁজ নিতে। রহমানও বলল, রহমানকেও বল তোর চাচার কাছে প্রস্তাব পাঠাতে। এভাবে যাস না, বিপদে পড়বি। আমি যেভাবে বলেছিলাম অপু হয়তো সেভাবেই বলেছিল রহমানকে, কিন্তু তারপর থেকে না রহমান না অপু কারোর সাথে আমার কথা হয়নি। এক সকালে ঘুম ভাঙতেই শুনতে পেলাম অপু পালিয়েছে। এ কথা শুনে আমি চমকাইনি, কিন্তু আহত হই খুব। ও আমার খুব কাছের বন্ধু। আমার কথা না শুনে ও যদি কোনো বিপদে পড়ে এই ভয়টাই পাচ্ছিলাম। এখন আমি জানি না রহমান কেন ওকে ফেলে কোথায় হাওয়া হয়ে গিয়েছে। আমি আপনার কাছ থেকে কিচ্ছু লুকাইনি সাহেব, যা জানি তাই বলে দিয়েছি। বলার শেষে লম্বা দম ফেলল শুভা। সাফায়ের জলের পাত্র বাড়িয়ে দিয়ে বলল, খাও। শুভা ঢকঢক করে পানি খেয়ে শাহজাদের দিকে তাকায়। শাহজাদ নিমগ্ন হয়ে ভাবে, একটা মেয়ের উপর এতটা ঝড় বয়ে গেল, মেয়েটা বেঁচে আছে, এই তো বেশ। তার উপর সে আঘাত করলো। তোমার কি মনে হয় রহমান কেন রূপাকে খাটে রেখে চলে গেল? এটা কি ইচ্ছাকৃত হয়েছে? আমি সঠিক জানি না সাহেব, তবে মনে হচ্ছে রূপার মানসিক সমস্যা হয়তো বুঝতে পেরেছে রহমান, তাই নিকাহ করবে না সিদ্ধান্ত নিয়েছে আর পালিয়েছে। সাফায়াত বলল, কিন্তু তুমি যে বললে রহমান ওকে ভালোবাসতো। আমি সঠিক জানি না সাহেব, আমার কত কিছু মনে হয়, আমার ধারণায় বললাম। শাহজাদ দাঁড়িয়ে বলল, আমার মনে হচ্ছে অন্য কিছু। সুভা তার সাথে সাথে দাঁড়িয়ে বলল, সাহেব রাতে খাবারটা অনেক রাত হয়ে গিয়েছে, না খেয়ে যাবেন না? না সুভা, আমাদের রওনা দিতে হবে, ফিরতে ফিরতে আরও দেরি হয়ে যাবে। আসি, সামনে তোমার বিবাহ, না হলে তোমাকে নিয়ে যেতাম। রূপা বোধ হয় এই সময় তোমাকে বেশ প্রয়োজন ছিল। সুভা নিরুপায় হয়ে বলল, আমাকে যেতে দিলে সত্যি যেতাম সাহেব, কিন্তু উপায় নেই। একটা অনুরোধ করি আপনাকে, অপুকে দেখে রাখবেন, আমি ওকে খুব ভালোবাসি, ও আমায় অনেক কাছের বন্ধু। শেহজাদ ওর মাথায় হাত রেখে তারপর বেরিয়ে যায় মল্লিক বাড়ির আঙিনা হতে। মধ্যরাতে মহলের সম্মুখীভাগে সৈন্যের উপস্থিতিতে সবাই খানিকটা হকচকিয়ে তাকায়। সায়রা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, ভাইজানদের সাথে আপনারা ইন্দিরাপুর যাননি? সৈন্যপ্রধান কামিল উত্তর দেয়, না, আপনার সাহেব চাইনি আমরা যাই। আমরা অপরূপার ঘরে তল্লাশি চালাবো। ঘুরে ফিরে সব অপরূপার দিকে যাচ্ছে। ভাইজান না আসা অব্দি অপেক্ষা করুন। অপরূপা যদি নির্দোষ হয় তাহলে ওর উপর অন্যায় হবে। হামিদা শেহতাজ সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমারও মনে হয় না অপরূপা এসবের সাথে জড়িত। বেচারিকে শুধু শুধু কষ্ট দেওয়া হচ্ছে, ওর হাতে আঘাত, তার মধ্যে ওর উপর এসব অত্যাচার একদম ভালো হচ্ছে না। শাহজাদ বাড়িতে ফিরে এইসব জানতে পারলে আপনাদের উপর খেপে যাবে। সায়রা ও সোহিনী সহমত জানালো। সৈন্যপ্রধান বলল, কিছু করার নেই, তল্লাশি করতে হবে। সায়রা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, চলুন। দুইজন সৈন্য অপরূপার ঘরে গেল। সায়রা ও সোহিনী তাদের পেছন পেছন গেল। সৈন্যরা অপরূপার কক্ষে তার লুটপাট, তার পুটলি খালি পড়ে থাকতে দেখলো। সায়রা সেটি কুড়িয়ে নিয়ে বলল, ওর সব শাড়ি গয়না নিয়ে গেছে, আর আপনারা বলছেন ওর এসবে হাত আছে। এই দেখুন, এটাতে ওর শাড়ি গয়না ছিল। সৈন্যপ্রধান পুটলি তুলে নেয়, তারপর নিজেদের কাছে রেখে দেয়। সারা কক্ষে তল্লাশি চালিয়ে তারা বিশেষ কিছু পেল না। অপরূপার বালিশের নিচে একটা আতর, কয়টি মোমবাতি, যেগুলো হারিকেনের তেল ফুরিয়ে গেলে জ্বালাতে হয়, একটা গাঁদা ফুলের মালা যেটা অপরূপার হাতে পরা ছিল ওই দিন, আর বালিশের নিচে কয়েকটি মাদুরি। যুবতী বাঙালি মেয়েরা হাতে পায়ে এসব অসংখ্য মাদুরি এমনিতেই পড়ে থাকে। সায়রা বলল, কামিল ভাইজান, আব্বাজানদের গিয়ে বলুন অপরূপাকে যেন ছেড়ে দেওয়া হয়, হাত জোর করছি, ওর হাতে আঘাত, বেচারি এতক্ষণ
কেঁদেছিল, এখন চুপ হয়ে গিয়েছে। আমার খুব ভয় করছে। শাহজাদ সাহেবের কাছে থেকে চাবি নিয়ে অন্ধ কুঠির দরজা মেলতেই সবাই অপরূপাকে দেখে বিচলিত হয়ে পড়ল। অপরূপা শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢেকে পা হাত গুটিয়ে জড়সড় হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো জড়বস্তু, তার ভেতরে প্রাণ নেই। সায়রা ও সোহিনী ছুটে গিয়ে অপরূপার পাশে বসে কাঁধে হাত রাখতেই ঢলে পড়ল অপরূপা। সায়রা আটকে উঠে তাকে ধরে। সায়রা সোহিনী পানি এনে মুখে ছিটায়। কাজের বুয়া কুমু আর টুমু বাতাস করতে থাকে। সৈন্যরা ঘরের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করে, আমরা আসবো? সায়রা কড়া গলায় বলে, না, ও হোশে নেই। টুনু আপা, কখন ওর কান্না বন্ধ হয়েছে? রাতে খাওয়ানোর পর আপা। তার মানে তারপর থেকে ও অজ্ঞান হয়ে আছে। বড় চাচা, এই কেমন নিষ্ঠুরতা! ভাইজান, আপনারা এখন সদর দরজায় গিয়ে বসুন। আপা কথা বলার মতন অবস্থায় নেই। সোহিনী পানি ছিটিয়ে দিতে দিতে ডাকলো, আপা চোখ খোলো। সায়রা খেয়াল করলো অপরূপা কেটে যাওয়া বাহুতে ব্যান্ডেজটা রক্ত ভেজা। তার মানে রক্তপাত বন্ধ হয়নি। মেয়েটা পাণ্ডুর মুখখানা দেখে বড়ই মায়া হলো। কুমুকে বলল, কুমু আপা, দ্রুত লেবু পাতা নিয়ে এসো বাগানের গাছ থেকে। কুমু আচ্ছা কক্ষ থেকে বেরিয়ে গেল। মহলে এখনো বিদ্যুৎ আসেনি, তাই অন্দরমহলের আলো নেই। হারিকেনের তেল ফুরিয়ে আসছে। তেল আনার জন্য মালিক কুদ্দুস মিয়া বাজারে গিয়েছে, এখনো ফেরেনি। সদর ঘরে বসে খোদেজা তার কাণ্ডজ্ঞানের কথা ভেবে চেঁচিয়ে যাচ্ছে। কুমু আজলা ভরে লেবু পাতা নিয়ে হাজির হলো। সায়রা লেবু পাতা কচলে অপরূপার নায়কের কাছে ধরে বলল, কুমু আপা, টুমু আপা, আপার হাত পা মালিশ করো। তারা কথা মতো কাজ করতে লাগলো। হাত মালিশ করতে গিয়ে কুমু আটকে উঠল। সায়রা ও সোহিনী চমকে উঠে বলল, কি হলো? কুমু অপরূপার হাতের তালু দেখলো। তারা দেখতে পেল হাতের তালুতে আগুনে পোড়ার ক্ষত এখনো পুরোপুরি শুকিয়ে ওঠেনি। সোহিনী চোখ বন্ধ করে ফের বলল, এই মেয়ে এই ক্ষত নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল, দেখেছিস? সায়রা বলল, তাই তো, কিন্তু পড়ল কি করে? মহলে ডাকাত আক্রমণ হয়েছে শুনে শাহানা রওনা দিয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে জাহাজে ত্রুটির কারণে আটকে থাকতে হয়েছে। প্রায় মহলে ফিরল, আর তাদের সাথে বিদ্যুৎ এলো। সকাল থেকে বিদ্যুৎ মিস্ত্রিরা কাজ করছে। বিদ্যুৎ আসায় সারা মহল আলোয় ঝলমলিয়ে উঠল। তোর মধ্যে শাহানা আর তার 3 কন্যাকে পেয়ে কিছু মুহূর্তের জন্য আনন্দে মেতে উঠল সবাই। সবার ছোট আয়েশা বলল, ভাইজানরা কোথায়? তাদের জন্য খুবই চিন্তা হচ্ছিল। সায়রা বলল, ভাইজানরা ইন্দিরাপুর গিয়েছে, এতক্ষণে বোধহয় ফিরেও আসছে। শাহানা বলল, খোদা তাদের যাত্রা সহজ করে দিক, কারোর যেন কোনো ক্ষতি না হয়। কারোর কোনো ক্ষতি হয়নি তো? সবাই চুপ করে থাকে। সায়রা চুপিসারে বলে, ফুপি, ফুলকলির ক্ষতি হয়েছে, ও এসব প্রশ্ন করবে না। কালু মিয়া আর মফিজের গায়ে গুলি লেগেছে, তাদের জন্য দোয়া করুন। সায়রা বুক কেঁপে ওঠে। তোর মধ্যে টমো ছুটে আসে, আপা, ওই ছেমরিটা চোখ মেলছে, তার মাথায় নাকি যন্ত্রণা করতেছে, কাঁদতেছে, তাড়াতাড়ি আহেন। সায়রা ও সোহিনী ছুটে যায়। তটিনী, শাবনম আর আয়েশা প্রশ্ন করে, মহলে কি নতুন মানুষ এসেছে নাকি? হামিদা বলে, হ্যাঁ, দেখে এসো, খুব মিষ্টি একটা মেয়ে, ভাগ্যের পরিহাসে এখানে এসে পড়েছে। তটিনীরা আর দাঁড়ায় না, সোপান বেয়ে দোতলা ভবনে যেতে যেতে শিভানের কণ্ঠস্বর শুনতে পায়, ভাইজানরা চলে এসেছে। ইয়ে, নতুন বউকে আর আটকে রাখতে পারবে না আব্বাজান। শাহজাদ আর সাফায়েত ফিরতে শুনে তটিনী আর শাবনম অপরূপাকে দেখতে সদর ঘরে নেমে আসছে। উত্তেজিত দেখা যাচ্ছে তাদের চোখে মুখে নিদারুণ কৌতূহল আর আগ্রহ। সাফায়েত কেদারায় পা গা এলিয়ে দিয়ে বসে। শাহজাহান সাহেবের
আর শেহতাজ সাহেবের সাথে টুকটাক কথা বলে হালকা চালে এপাশ ওপাশ হাঁটতে হাঁটতে পানির গ্লাসে চুমুক দিচ্ছিল। ততিনীদের দেখে থেমে যায়, পানি খেয়ে বলে, তোরা কবে এসেছিস? ততিনী উত্তর দেয়, কিছুক্ষণ আগেই। ফুপি কোথায়? আম্মাজান আরাম করছেন। তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। ও তেমন কিছু না। সাফায়েত বোনেদের মাথায় হাত বুলিয়ে বলে, আমার আম্মাজানের সাথে দেখা করে আসি। সাফায়েত যেতেই শাবনম কিছু বলতে চায়, তো তিনি থামিয়ে দেয়। শেহতাজ আরেক চুমুক পানি খেয়ে যেতেই দেখে তো তিনি শাবনমের আঙ্গুল চেপে ধরেছে। ওর আঙ্গুল ছাড়ো। তো তিনি চটজলদি আঙ্গুল ছেড়ে দেয়, লজ্জা পায়। শাবনূরের দিকে তাকিয়ে শেহজাদ প্রশ্ন করে, কিছু বলবে? ভাইজান, আসলে অন্দরমহলে রূপাকে দেখলাম। ওকে আমরা দেখেছি, তাই চিনতে পেরেছি। আমিও দেখেছি। শাহজাহান সাহেব কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমরা ওকে চেনো? শেহজাদ বলল, হ্যাঁ। শবনম, আর কিছু বলতে চাও? ও কেমন যেন করছে, ছটফট করছে, ওর শরীর খুব খারাপ। খোদেজা এসে বলল, পুত্র, ওই মেয়ে আজই মরবে। মরার আগে মানুষ ছটফট করে না? মেয়েটাও ওই রকম করছে। খোদা, তুমি তাকে শান্তিতে মরতে দাও। শেহজাদ গ্লাসটা রাখে শব্দ করে, তারপর সবাইকে পা ফেলে ওর কক্ষের উদ্দেশ্যে পা বাড়ায়। গিয়ে দেখে কুমু আর টুমু বাতাস করছে অপরূপাকে। সে ছটফট করছে, বালিশে হেলান দিয়ে বসে। তার অক্ষি কোটরে বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। অস্পষ্ট স্বরে আল্লাহ আল্লাহ শব্দ করছে। ঠিক তখনই মাথার উপর তেলের বাটি ঢেলে তেল ঢালতে থাকে মানুষটা দিকে নয়নজোড়া মেলতেই স্তব্ধ হয়ে গেল অপরূপা। আধো আধো ঝাপসা নয়নে সে দেখতে পেল তার মৃত্যুর দোরগোড়া থেকে তাকে টেনে নিয়ে যাচ্ছে এক সুঠামদেহী পুরুষ। সায়রা ও সোহিনী ঠান্ডা পানি আর বোল আনতে গিয়েছিল অপরূপার মাথায় ঢেলে দেওয়ার জন্য। এসে শেহজাদকে দেখে ডাকলো, ভাইজান। শেহজাদ তাদের ডাকে সাড়া দিয়ে বলল, জি। ওর মাথায় তেলগুলো মালিশ করে দাও, আর পা দুটো তেল মাখিয়ে দাও। সায়রা আর সোহিনী তাই করলো। আর ভাইজানের দৃষ্টি অগোচরে একে অপরের দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন ছোড়াছুড়ি করলো। অপরূপার সম্পর্কে জানতে গিয়ে ভাইজান কি ডাক্তারি শিখে এসেছে নাকি? দিনটা শুক্রবার। সকাল থেকে মহলে রান্নাবান্নার ধুম পড়েছে। শাহানা আর তার 3 কন্যারা মহলে থাকলে মহলটা মেতে থাকে। খোদেজা আর হামিদার সাথে শাহানার মধ্যকার সম্পর্ক বেশ মজবুত। রসাই ঘরে কুমু আর টনু সকালে রুটি বানাচ্ছে। গরুর মাংসের ডাল পাকাচ্ছে শাহানা। সুগন্ধে মম করছে রসাই ঘরের আশেপাশ। রসাই ঘরে শেহজাদের আগমনে কাজের বুয়াদের বিব্রতকর অবস্থায় ফেলে দিল। তারা কপাল অবধি ঘোমটা টেনে নিয়ে সাথে সাথে শেহজাদ আসা মাত্রই খোদেজার কাছে গেল। চারপাশে আধো আধো চোখ বুলিয়ে গলার স্বর খানিকটা খাদে নামিয়ে বলল, আম্মাজান, আপনার সাথে কিছু কথা ছিল, যদি আপনার সময় হয়। খোদেজা তার তর্জবি জপতে জপতে কুমু আর টুনুকে এটা ওটা আদেশ দিচ্ছিলেন। সকাল সকাল ছেলের মুখে দর্শন করতে পেরে খুশি হয়ে দোয়া পড়ে ছেলের মাথায় ফু দিলেন। শেহজাদ মাথায় নামিয়ে মায়ের দোয়া নিয়ে বলল, একটু জরুরি। ফুপি, আপনারা পরে সব জানতে পারবেন, আম্মাকে যেতে দিন। শাহানা আর হামিদা হাসি মুখে সায় জানালো। শেহজাদ বেরোচ্ছিল। শাহানা বলল, আর কতদিন আম্মা আম্মা করে মায়ের পেছন পেছন ঘুরঘুর করবে? এবার তো মায়ের আঁচল ছেড়ে বইয়ের আঁচল ধরার সময় এসেছে। শেহজাদ রসাই ঘর থেকে বেরোতে বেরোতে জবাব দিল, সে সময় হলেই দেখা যাবে। সময় কখন হবে? সময় কথা বলে।
কথা বলবে। আম্মাজান তাড়াতাড়ি আসুন, আমাকে বেরোতে হবে। খোদেজা সবার সাথে মুচকি হেসে শাহজাদের পেছন পেছন বেরিয়ে গেল। যেতে যেতে বলল, কিছু হয়েছে পুত্র? কেন এত জরুরি তলব? ভীত ভীত হবেন না, আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আমার কক্ষে আসুন। এখানে বলতে চাচ্ছি না। শাহজাদ মাকে তার ঘরে নিয়ে গিয়ে দরজা খানিকটা ভাজিয়ে দিয়ে বলল, আম্মাজান, আমি সবসময় আপনার কাছ থেকে উত্তম ফয়সালা পাই। তাই মনে হচ্ছে সবটা আপনাকে জানানো উচিত। আমার বিশ্বাস আপনি সবটা মনোযোগ দিয়ে শুনবেন, উত্তেজিত হবেন না। আমি এই কথা কাউকে বলিনি। খোদেজা খানিকটা ভীত হয়। মোলায়েম কণ্ঠস্বরে বলে, তুমি আমার শক্তি। আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি শাহজাদ। যা তুমি কাউকে বলনি তা আমাকে বলতে চাচ্ছ, এটা শুনে আমার গর্ব হচ্ছে। বলো, কি বলতে চাও? শাহজাদ তার বিছানার কাছে হেঁটে হেঁটে গেল। বালিশের ওপর থেকে একটা কটি বের করে সেখান থেকে একটা চকচকে বাহুবন্ধনী বের করে খোদেজাকে দেখাতে খোদেজা বড় বড় চোখ করে তাকায়। বুক ধড়ফড়িয়ে ওঠে। উত্তেজিত প্রায় ঘাম ছুটে মুখে। কম্পিত হাতে শাহজাদের হাত থেকে বাহুবন্ধনীটা নিয়ে তুলে ধরে চোখের সামনে। টলমলে দিঘির মতন ভরে ওঠা অক্ষি কোটর। শাহজাদ ডাকে, আম্মাজান। খোদেজা মুখ চেপে ধরে হাত দিয়ে বলে ওঠে, এই বাহুবন্ধনী তুমি কোথায় পেলে? এটা তোমার জন্য অশুভ পুত্র, তোমার ধ্বংস, তোমার জন্য অপবিত্র। কোথায় পেয়েছ? এত উত্তেজিত হবেন না আম্মাজান। এটা আমি কক্ষের বাইরে দালানের এক কোণায় পড়ে থাকতে দেখেছি। খোদেজার হাতের মুঠোয় সেটি চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, এটা আমি পুড়িয়ে দেব, ছাই করে দেব। অবশ্যই দেবেন, কিন্তু ভেবে দেখেছেন এটা কোথায় হতে এলো? এই অশুভ বাহুবন্ধনী কার হাত থেকে খসে পড়ে গেল? খোদেজা আর ভাবতে চায় না। দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলে, আমি জানতেও চাই না শাহজাদ। শুধু এটুকু জেনে রাখো, এসব তোমার জন্য অশুভ। তুমি এসব থেকে দূরে দূরে থাকবে। আল্লাহ তোমাকে হেফাজত করুক। আমি এটা পুড়িয়ে ফেলতে যাচ্ছি। মায়ের যেতে শাহজাদ কপালে গভীর ভাঁজ পড়ে। এই বাহুবন্ধনী অপরূপার হাত থেকে পড়েনি তো? সায়রা ঘাটে বসে পা দিয়ে পানি নাড়াতে নাড়াতে বলল, অপা, কোথায় গেলে? ডুব দিয়েছ সেই কখন? ওঠার নামগন্ধ নেই। হাত বেশিক্ষণ ভেজা থাকলে তো খুব বেশি ক্ষতি হবে। ঘুম থেকে তুলে অপরূপাকে সবাই গোসলখানায় নিয়ে এসেছে তাদের সাথে। গোসল করে নিলে তার ভালো লাগবে। ওর সারা মুখে তেল চপচপ করছে। কে এভাবে তেল দিয়ে দিল? তাকে মনে মনে বেশ বকছে অপরূপা। এভাবে কাউকে তেল দিতে সে দেখেনি। কপাল বেয়ে চুয়ে চুয়ে তেল পড়ছিল। তাই সেও গোসল করে নেবে ভাবল। যদিও হাতটা ভেজালে ক্ষত শুকাবে না, তারপরও কিছু করার নেই। মহলের নারীদের জন্য মহলের পেছনে গোসলখানা করা আছে। স্বচ্ছ জলপুকুরটি প্রাচীর দিয়ে ঘেরা। এদিকে কোনো পুরুষ মানুষের আনাগোনা নেই। মহিলাদের কণ্ঠস্বরও সেই গোসলখানার বাইরে যায়, তাই গোসলখানা নিরাপদ। কাপড় চোপড় বদলানোর জন্য আলাদা কক্ষ আছে। অপরূপা অনেকক্ষণ পর ডুব থেকে উঠল। শাড়ি চুল তার গায়ে লেপ্টে আছে। ডুব দিয়ে উঠে সবাইকে বিস্মৃত আঁখিতে তাকাতে দেখে ফিক করে হেসে বলল, ভয় পেয়েছ? সায়রা তার মুখে পানি ছিটিয়ে বলল, এতক্ষণ কিভাবে থাকতে পারলে? আমি পারি। আয়শা শবনম সাঁতার কাটছে। অপরূপা ঘাটে উঠে গেল। কাপড় বদলানোর কক্ষে ঢুকে আবারও বেরিয়ে এলো। বলল, আমি কি পোশাক পরবো? সোহিনী বলল, আপাতত তনিয়ে আপুর একটা পোশাক রেখেছি, ওইটা পরো, তোমাকে ভালো মানাবে। তটিনী বলল, হ্যাঁ, ওইটা কিন্তু একদম নতুন। কুমু আর টুনু এসে বলল, মা বেগম খাবার পাঠিয়েছে। আপনা বউ তাড়াতাড়ি
আসতে কইছে, বেশিক্ষণ পানি ঘাটলে জ্বর বাঁধাবেন। সায়রা বলল, যাচ্ছি যাচ্ছি। অপরূপা নতুন পোশাক গায়ে দিয়ে বেরিয়ে এলো। একটা খয়েরি রঙের পোশাক, সালোয়ার কামিজ আর রেশমি সুতোর ওড়না। তাকে কি অপূর্ব লাগছে পোশাকটাতে, একদম নতুন অপরূপা। তাদের অমন করে তাকিয়ে থাকতে দেখে অপরূপা বলল, খুব খারাপ লাগছে? এভাবে দেখছেন কেন সবাই? সবাই একসাথে ফিক করে হেসে উঠে পানি ছুঁড়ে বলল, অপরূপার মতনই লাগছে। অপরূপা হাত দিয়ে মুখে পানি পড়তে আটকে ঘাটে নামতে নামতে ডান হাতের সাহায্যে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে মুছতে বলল, চুল থেকে তেল সরেছে? ওভাবে কেউ তেল দেয়? সবাই হাসাহাসি করে বলল, তেল দেওয়ার পরেই ঘুমিয়েছ, আর আজ সুস্থ হয়ে আমাদের ভাইজানকে বকছো? না, বকছি না, ওনাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। স্বচ্ছ পানিতে নিজের মুখ দেখে অপরূপা আবারও সবার দিকে তাকালো, বলল, সবাই ওভাবে দেখছো কেন? নিশ্চয় আমাকে কাপড়টাতে মানাচ্ছে না। তো তিনি জলের ওপর উঠে দাঁড়ালো, বলল, দারুণ লাগছে তোমাকে এরূপে অবস্থায়। রহমান দেখলে কি বলো তো তোমরা? সবাই সস্বরে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে অপরূপা পালিয়ে গেল। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বোনেদের কোনো সারা শব্দ নেই কোথাও। কুমু জানালো সবাই গোসলখানায় গিয়েছে। সাফায়েত এসে শাহজাদকে জানালো, ওরা কেউ নেই, রূপার কক্ষটাও খালি। আপনি এখন গিয়ে দেখতে পারেন ওর কক্ষে কিছু পান কিনা। ওখানে কিছু পেতে পারেন। শাহজাদ তার পালিত খরগোশ দুটোকে খেতে দিয়েছে সবে। সাফায়েতের কথায় দাঁড়িয়ে পড়ল শাহজাদ, বলল, তুমি বারান্দায় থাকো, কেউ এলে সাবধান করবে। কেউ নেই, যেতে পারেন। শাহজাদ বেরিয়ে পড়ল। রূপা কক্ষটির সামনে গিয়ে থামল। কেউ নেই দেখে ধীর পায়ে কক্ষে প্রবেশ করে সবখানে তন্ন তন্ন করে খুঁজল, কিছু পাওয়া যায় কিনা। যা পেলে তার পকেটে ঢুকিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর পেছনে পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। চোখ ফেরাতেই পর্দার পেছনে পা জোড়া দেখতে পেল। মেয়েটার পরনে খয়েরি রঙের সালোয়ার, চুল থেকে হয়তো পানি পড়ছে, তাই মেঝে ভিজে যাচ্ছে। সালোয়ারের কামিজ যেহেতু পরা, তার মানে বোনেরা সে বলল, গুরুত্বপূর্ণ জিনিস খুঁজতে এসেছি, শব্দ করবে না। অপরূপা হতবাক চোখে শাহজাদকে অনেকক্ষণ পেছনে গিয়ে দাঁড়ালো। এত বড় একজন মানুষ কিনা তার ঘরে হাঁটছে। কোনো শব্দ না পেয়ে শাহজাদ সামনে ফিরতে অপরূপাকে দেখে হকচকিত হয়ে শটান দাঁড়িয়ে পড়ল। অথচ তার চোখে বোঝার উপায় নেই সে হকচকিয়ে গিয়েছে। সগর্বে দাঁড়িয়ে থেকে আঙ্গুল দিয়ে কপালের একপাশে ঘষে কেসে উঠল। জানালার দিকে তাকিয়ে দেখল সাফায়েত কপাল চাপড়াচ্ছে আর মাফ চাইছে। অপরূপা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চেহারায় শান্ত স্বাভাবিক। শাহজাদ তার চোখে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চুপচাপ বের হয়ে যেতেই সাফায়েতের কান টেনে ধরল। ঠিক তখনই বাকিরা এসে উপস্থিত। তো তিনি বলল, আরে ভাইজান, কান টেনে ধরেছেন কেন? কি হয়েছে? শাহজাদ কান ছেড়ে দেয়, দৃঢ় গলায় বলে, না কিছু না। পেছন থেকে অপরূপা বলে, উনি কক্ষে কিছু খুঁজছিলেন। সাফায়েত বলে, হ্যাঁ খুঁজছিল তো, খরগোশ খুঁজছিল। ওনার খরগোশ এদিকে পালিয়ে এসেছিল, আর পাওয়া যাচ্ছে না। আমার মনে হলো সেটি রূপার কক্ষে প্রবেশ করেছে, তাই ভাইজানকে বললাম খুঁজে দেখতে। ও তাই খুঁজছিল, রূপা, অন্য কিছু না। বিশ্বাস করো, অপরূপা বলল, দেখে মনে হচ্ছিল কিছু চুরি করতে এসেছে। শাহজাদ হতভম্ব চোখে তাকায় তার দিকে। বাকিরাও কপাল চাপড়ে জিভ কামড়ে দেয়। সায়রা সোহিনী তার কক্ষের ভেতরে টেনে নিয়ে গেল, গিয়ে বলল, হাই খোদা, কাকে চোর বলছো? অপরূপা বলল, কেন? আমি ডাকাতি করি না,
দেখে উনি আমাকে ডাকাত বলতে পারলো। উনি চুরি করেছে দেখে আমি কেন চোর বলতে পারবো না? এটা ওনার মহল বলে? একদম না, আমি অবশ্যই সত্যি কথা বলবো। উনি চুরি করেছেন। চোর চোর চোর। আচ্ছা, কান ধরলাম। রূপা কখন হুট করে চলে এলো আমি বুঝতে পারিনি। শাহজাদ পিছনে হাত ভাঁজ করে গোমরা মুখে দাঁড়িয়ে রয়েছে জানালার পাশে। কর্কশ স্বরে বলল, তোমার বোকামের জন্য আমাকে চোর উপাধি শুনতে হয়েছে। ভাবতে পারছো কি বলছে আমাকে? সাফায়েত করুণ চোখে তাকিয়ে বলল, চোর বলেছে। আপনি বলেছে কি আপনি চোর হয়ে গিয়েছেন? তার মানে বলতে চাচ্ছ যে যখন ইচ্ছে আমাকে চোর ডাকাত বলে দিতে পারে? সাফায়েত শান্ত স্বরে বলল, কান তো ধরলাম, এখন বলুন কি পেয়েছেন ওই ঘরে? শাহজাদ পকেটে হাত দেয়, বের করে আনে দুটো মাদুরি আর একটা ছোট ফুরিয়ে আসা মোমবাতি আর গাঁদা ফুলের মালা। সাফায়েতের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আরো কয়েকটা ছিল, বালিশের নিচে রয়ে গেছে, ওইখানে তেমন কিছু নেই। সাফায়েত ফুল আর মাদুরিটা গভীর পর্যবেক্ষণ করে, নাকের কাছে নিয়ে গিয়ে শুকতে কেমন একটা গন্ধ নাকে এলো। শাহজাদকে দেখিয়ে বলল, ফুলগুলোর গন্ধ নেই। শাহতাজ মালাটা নিয়ে শুকলো, বলল, হ্যাঁ, এগুলো রেখে দাও, কাজে লাগতে পারে। শাহতাজকে বলল, দেখবো আর কি পাই। সায়রাকে বলে দেখবো আর কিছু পাই কিনা। বেলা 4:30টার দিকে হাসপাতাল থেকে ফুলকলিকে আনা হয়েছে। কালো মিয়া আর মজিদ বিপদমুক্ত। ফুলকলি সবাইকে দেখার পর বিলাপ ধরে কাঁদছে। সায়রা, সোহিনী, আয়েশা তাকে সান্ত্বনা দিচ্ছে। অপরূপা, ততিনী আর শাবনমের সাথে দাঁড়িয়ে আছে এক কোনায়। মহলের পুরুষ মানুষেরা আসতেই সবাই নড়ে চড়ে বসলো। শাহজাদকে দেখে ফুলকলি কান্না আরো বেড়ে গেল। শাহজাদ সবার সামনে সদর ঘরে আসনে বসে পড়ল। ফুলকলিকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? ফুলকলি তার কাছে এসে মেঝেতে বসলো। মেঝের দিকে মাথা রেখে কেঁদে কেটে বলল, আপনি আমারে আর নিকাহ করাবেন না ভাইজান? মফিজ, হ, তোকে কে বলেছে? আমি ভাইজান, আমারে নষ্ট ডাকবো সবাই। মফিজ, আগে সুস্থ হোক, তারপর দেখা যাবে, এখন যা। ফুলকলি উঠে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে চলে যায় অন্দরমহলের ভেতরে। শাহজাদ বাকিদের দিকে চোখ তুলে তাকায়, প্রশ্ন করে, তোমরা কিছু বলতে চাও? তো তিনি মাথা নাড়ায়, তাহলে ভেতরে যাও। সবাই চলে গেল। তারা যেতেই শাহজাদ বলল, আপনাদের একটা কথা বলা হয়নি। পালার জন্য নারী শিল্পী পেয়ে গিয়েছি, কাল পালা বসবে। ভালোই, আমরা চিন্তায় ছিলাম। এবার সাবধানে থাকবেন, আবার না আক্রমণ হয়, তাহলে কিন্তু সুনামহানি ঘটবে আপনার যাত্রাপালা আর রূপনগরের। এমন কিছু হবে না আব্বাজান। আর সৈন্যদের কি খবর? তারা তাদের কাজ করছে। এই ডাকাত দল আবারও বেরিয়েছে তাদের স্বার্থ চিরতার্থ করার জন্য। এখন আবার রূপনগরে তাদের নজর পড়েছে। আমি এই শেষ দেখে ছাড়ব। শাহজাহান সাহেব বললেন, আমি আতঙ্কে আছি। সেই 15 বছর আগের মতন আমাকে কাবু করেছে পুত্র। মনে হচ্ছে আবারও বড় বিপদ আমাদের সন্নিকটে। কেমন হু ডাকছে মনটা, শান্তি পাচ্ছি না। শাহজাহান বাবাকে আশ্বস্ত দিয়ে হাতের ওপর হাত রাখে। আপনি আমার ওপর বিশ্বাস রাখুন আব্বা, এটা নিরাশ হবেন না, এতটাও নিরাশ হবেন না, সাহস হারাবেন না। আপনারা আমার শক্তি। আমি তোমাকে নিয়ে ভয় পাই, তুমি সাবধানে থাকো। শাহতাজ সাহেব নত বনে বসে থাকেন। 15 বছর আগে বিভৎস যেসব ঘটনা আজও বিস্তৃত পাতায় জীবন্ত, মনে করতে চান না, কিন্তু তারপরও মনে পড়ে এক কুহকিনীকে ভালোবেসে নিজের সর্বত্র হারানোর কথা। মনে পড়ে মহলের সেই দুর্দিনের কথা। সদর দরজা দিয়ে বাগানের মালিক কুদ্দুস উকি দিল, বলল, হুজুর, একজন ডাক্তার এসেছে, বাইরে অপেক্ষা করছে। শাহজাহান বলল, আসতে দাও। জি হুজুর। সদর দরজা দিয়ে সদর ঘরে প্রবেশ করলো লম্বা একটা মধ্যবয়স্ক ডাক্তার, আধপাকা দাড়ি,
সাদা চুল, চোখ মোটা, ফ্রেমের পাওয়ারের চশমা। এসে হাত মিলিয়ে সবার সাথে মেলালেন সবার সাথে। শাহজাহান সাহেব বললেন, আপনি? চিনি, কিন্তু মনে পড়ছে না। লোকটা বললেন, সাইকিয়াট্রিস্ট আব্দুল ফজল মুস্তাফি। রূপনগরের সম্রাটের ডাক পড়েছে, দেরিতে আসাটা বেমানান, তাই খবর পাওয়া মাত্রই রওনা দিয়েছি। শেহজাদ প্রসন্ন হেসে বলল, আমি খুশি হয়েছি। মতিবানু নাস্তার পানি নিয়ে এলো। খাবার দাবার আর গল্প সল্প হওয়ার পর ফজল সাহেবকে নিয়ে মহলের ছাদে চলে গেল সাফায়াত আর শেহজাদ। সাদা সরু রেলিংয়ে ঘেরা ছাদের মধ্যখানে বসানো আরাম কেদারার বসল তিনজন। ছাদে ছাইদানিতে সিগারেটের অবশিষ্টটা ফেলে ফজল সাহেব সামনে রাখা ফুল, মোমবাতি আর মাদুরিগুলোর দিকে তাকালো। শেহজাদ বলল, এসব পেয়েছি রূপার ঘরে। আপনাকে চিঠিতে এসব উল্লেখ করা হয়নি, কারণ এসব আজ পেয়েছি। আমি যখন চিঠি লিখছিলাম তখন আমি ট্রলারে ছিলাম। সুভার কাছ থেকে সবটা শুনে মনে হয়েছিল আপনি এসবের সমাধান দিতে পারবেন। ফজল সাহেব মনোযোগ দিয়ে মালাটা দেখলেন, নেড়েচেড়ে শুকলেন, তারপর দুই হাতে তুলে ঘষতেই পাপড়ির মাছ থেকে সেখান হতে সাদা পাউডার মতন বস্তু ছড়িয়ে পড়ে। এতগুলো বছর ধরে মানসিক রোগী নিয়ে আদি নক্ষত্র বিচার করায় এ বস্তুর সাথে সাথে চিনে ফেললেন ফজল সাহেব। বেনজোয়েল মিথাইন একজনিন, সব কিছুটা অদল বদল করে যাকে সবাই কোকেইন নামে চেনে। শেহজাদ বলল, কি দেখলেন? ফজল সাহেব চশমা ঠেলে গম্ভীর মুখে বললেন, সাদা পাউডারগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এসব কোকেইন। শেহজাদ কণ্ঠে বিস্ময়, চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সাফায়াত বলল, কোকেইন? যেগুলো নাকে নিয়ে নেশা করে? ফুলের মধ্যে কোকেন পাউডার? হ্যাঁ। রূপা নামক মেয়েটিকে এইসব ফুলের মাধ্যমে কোকেনের নেশা করতে সাহায্য করত রহমান। আর রূপার নাকের নিচে কথা বলেছিলেন আপনি। তা হয়েছে এই কোকেনের বাতাস শুকার কারণে। শেহজাদের চোয়াল শক্ত হয়ে আসে, বলে, আর মাথার তালু, পায়ের তালু জ্বলার কারণ? ফজল সাহেব মাদুরির দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, হয়তো তাতে তার উত্তর আছে। শেহজাদ মাদুরি হাতে নেয়। মোমের সাহায্যে মাদুরির মুখ আটা। শেহজাদ দেশলাইট জ্বালিয়ে মোম গলিয়ে মাদুরির মুখ উন্মুক্ত করে দিতেই সেখান হতে পচা রক্তের ঘ্রাণ টের পায় ফজল সাহেব। শেহজাদ আর সাফায়াত সইতে না পেরে সরে পড়তেই ফজল সাহেব বলে, অপরূপা কালো জাদুর শিকার। শেহজাদ আর সাফায়াত পুনরায় ধাক্কা খায়। মস্তিষ্কে প্রবল উত্তেজনা অনুভব করে শেহজাদ। কালো জাদু? এ তো মহলের সাথে গভীরভাবে সম্পর্কিত এক অশুভ শব্দ। এ কি করে সম্ভব ডাক্তার? ফজল সাহেব মাদুরিগুলো ঘেটে বলে, ব্ল্যাক ম্যাজিক। এসব এক প্রকার নিষিদ্ধ চর্চা। ওরা বস্তুত ডট নামের শয়তানের পূজা করে এবং শয়তানের সাথে যোগাযোগের মাধ্যমে হিসেবে কিছু সাধারণ মানুষকে বেছে নেয়। এরা ডট বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের সাহায্যে মাধ্যমটির হিপনোটাইজেশন ঘটায় আর তন্দ্রাচ্ছন্ন মাধ্যমে তখন পরাবাস্তব জগতে চোখের সামনে দেখতে পায় এবং তাদের বিশ্বাস মতে সাক্ষাৎ শয়তানের মাধ্যমে দেহে এসে ভর করে। শিউরে ওঠার তথ্য হলো, এইসবের মাধ্যমে কাজ করে অনেকটাই দম দেওয়া পুতুলের মতন। এরা যা আদেশ পায় তাই করে। রূপা সেই মাধ্যম, রূপাই পুতুল। সে যা আদেশ পেয়েছে তাই করেছে।